বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন এই সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চললে নিজেকে সুনাগরিক হিসেবে বিবেচনা করতে পারব। আজকের এই অনলাইন ক্লাসে যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অধ্যয়নরত, বিশেষ করে সম্মান তৃতীয় বর্ষের যারা স্টুডেন্ট, তাদের জন্য যে কোর্সগুলো নির্ধারিত রয়েছে সেই কোর্সগুলোর মধ্য থেকে আজ আমি বিশ্ব সভ্যতার ইতিহাস, যেটির কোর্স কোড 23, 16, 13, আমি আবারও বলছি, যেটির কোর্স কোড 23, 16, 13, এই কোর্স থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের সাথে এই গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে কথা বলার পুরোটা সময় জুড়ে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমামুল ইসলাম কাজল, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, 37তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা থেকে তোমাদের সাথে সংযুক্ত হয়েছি। আজকের এই আলোচনা শেষে আমরা যা জানতে পারব তা হলো সভ্যতা কি, সভ্যতার উপাদানগুলো কি কি, এবং নদী তীরবর্তী সভ্যতার যে সব বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যসমূহ কি কি, এবং সর্বশেষ যে টপিক সম্পর্কে ধারণা লাভ করতে পারবো সেটি হলো প্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ বা পুরোপুলীয় যুগ কি, এই যুগ সম্পর্কে ধারণা পাব। তো আমরা এই কয়েকটি টপিক সম্পর্কে এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। তো চলো আলোচনা করি। পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার উদ্ভব, এটি মানুষের সবচেয়ে বড় অর্জন বলে বিভিন্ন সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী এবং ঐতিহাসিক সহ অনেকেই মনে করে থাকেন। তবে সভ্যতার উদ্ভব বা সূচনা কখন হয়েছিল এ বিষয়ে কেউই সুস্পষ্ট কোনো বক্তব্য প্রদান করতে পারেনি। তবে একথা স্পষ্ট করে বলা যায় যে মানুষ যেদিন থেকে দলবদ্ধ হয়ে নিজেদের প্রয়োজনে খাদ্য সংগ্রহ, পশুপালন, শিকার বা অন্যান্য প্রয়োজনে নিজেদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলেছিল, সেই সময়কাল থেকে বা সেদিন থেকেই সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। সভ্যতার ইংরেজি প্রতিশব্দ সিভিলাইজেশন, যেটি বা যে শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিটাস থেকে, যার অর্থ নগর বা নাগরিক বা নগরে বসবাসরত কোনো ব্যক্তি। তাই সাধারণভাবে বলা যায় কোনো বিশেষ মানব গোষ্ঠী তারা তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বারা একটি বিশেষ ধরনের জীবন প্রবাহ বা জীবন ধারণের মান উন্নয়নের লক্ষ্যে যে সময়কাল অতিবাহিত করে, সেই সময়কালকে একটি সভ্যতা বলা হয়ে থাকে বা সভ্যতা নামে অভিহিত করা হয়ে থাকে। সভ্যতা সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী এবং ঐতিহাসিকগণ তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। তো এখন আমরা সভ্যতা সম্পর্কে এই বিশিষ্ট ব্যক্তিদের সংজ্ঞায়নগুলো একটু দেখে নিব এবং এই সংজ্ঞায়নের পরে আমরা একটি সার্বিক বা নিজস্ব যে মতামত, সেই মতামতটা প্রদান করব। তো চলো আমরা দেখে নিই। সভ্যতার সংজ্ঞায় নৃবিজ্ঞানী ইবি টেইলর মনে করেন, সমাজের সদস্য হিসেবে মানুষ যেসব অভ্যাস ও দক্ষতা লাভ করে এবং যেসব জ্ঞান ও বিশ্বাস, শিল্প, আইন, নৈতিকতাবোধ, আচার আচরণ গড়ে তোলে, সেগুলোই তার সংস্কৃতি বা সভ্যতা। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ সভ্যতার সংজ্ঞায় বলেন,
সভ্যতা অর্থে বুঝি মানুষ তার জীবন ধারণের ব্যবস্থা নিয়ন্ত্রণকল্পে যে যান্ত্রিক ব্যবস্থা, কলাকৌশল ও সংগঠন সৃষ্টি করেছে তারই সামগ্রিক রূপ। কার্ল মার্কস ও ফ্রেডেরিক এঙ্গেলস বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সভ্যতার সংজ্ঞা প্রদান করেছেন। তাদের মতে অর্থনীতিই সমস্ত সভ্যতার গতি প্রকৃতি নির্ধারণ করে। উৎপাদন, বণ্টন, ব্যবস্থা এই তিন বস্তুর প্রক্রিয়া বা পদ্ধতির রূপ সভ্যতার ধরন ও ধারাকে নিয়ন্ত্রণ করে। সবশেষে আর্নল্ড জে টয়নবির মতের উল্লেখ করা যেতে পারে। তিনি পৃথিবীর ইতিহাসকে সংস্কৃতির একটি উত্তরাধিকার হিসেবে দেখেছেন। তার মতে একটি বিশেষ প্রতিবন্ধক বা অসুবিধা মোকাবেলার জন্য সভ্যতার সৃষ্টি হয়েছে। এতক্ষণ আমরা সভ্যতা সম্পর্কে বিভিন্ন মনীষীর সংজ্ঞা দেখলাম। তো সবশেষে বলা যায় বর্বরতা থেকে বন্যতা এবং বন্যতা থেকে উত্তরণের মাধ্যমে পৃথিবীতে সভ্যতার সূচনা হয়। তবে সভ্যতা বলতে আমরা প্রকৃত পক্ষে মানব সভ্যতার শুরু থেকে বর্তমানকাল সময় পর্যন্ত সমাজের ক্রমবিবর্তনের পর্যায়ক্রমিক ইতিহাসকে বুঝি। প্রকৃত অর্থে সভ্যতা একটি দীর্ঘ ও ধারাবাহিক প্রক্রিয়া। এতক্ষণ আমরা সভ্যতা সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা সভ্যতার উপাদানগুলো কি কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সভ্যতা বিকাশের দীর্ঘ ও ধারাবাহিক প্রক্রিয়ায় কালক্রমে অনেক উপাদান প্রত্যক্ষ পরোক্ষভাবে সভ্যতা বিকাশে ভূমিকা পালন করেছে। সভ্যতা সৃষ্টির পেছনে যে উপাদানগুলো অন্যতম ভূমিকা পালন করেছে সেই উপাদানগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথমে নদী ও বন্যা। সভ্যতার উৎপত্তির অন্যতম উপাদান হল নদ নদী। উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে মিশরের সভ্যতার কথা, যে মিশরের সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। নদীর তীরে এই সভ্যতা গড়ে ওঠার অন্যতম কারণ নদীতে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারত। দৈনন্দিন প্রয়োজনীয় যে কাজকর্ম অর্থাৎ পানির প্রয়োজনীয়তা সেটা মেটাতে পারত। নদীতে মৎস্য আহরণ করে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারত এবং এই নদীর মাধ্যমে বন্যার সময় যে পলি চলে আসতো সেটি জমিতে পতিত হয়ে চাষাবাদের উপযোগী হতো এবং উর্বর হিসেবে বিবেচিত হতো এবং সেই জমিতে যে কোনো ধরনের ফসল যদি রোপণ করা হতো তাহলে সেখানে উচ্চ ফলন পাওয়া সম্ভব হতো। পরবর্তী যে পয়েন্ট সেটি হলো গভীর অরণ্য। অরণ্য পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে সহায়তা করে। এটি সভ্যতার অন্যতম একটি উপাদান। সভ্যতা গড়ে ওঠার জন্য অরণ্য যেভাবে সহযোগিতা করে সেটি হলো মানুষের জীবিকা নির্বাহের জন্য বা বেঁচে থাকার জন্য অন্যতম উপাদান হলো আহার বা খাদ্য। সেটি বনের বা অরণ্যের গাছপালা থেকে যে ফলমূল আরোহণ করত, সংগ্রহ করত, সেটি ভক্ষণের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারত এবং একইভাবে তাদের দৈনন্দিন কার্যক্রমের জন্য বিভিন্ন গাছপালার প্রয়োজন হতো, যেটি তারা বন জঙ্গল বা গভীর অরণ্য থেকে মেটাতে পারত। এজন্যই এখানে সভ্যতা গড়ে উঠেছিল। মালভূমি এবং মরুভূমি। মানুষ স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পছন্দ করে। বৈরী বা প্রতিকূল আবহাওয়ার থাকা সত্ত্বেও এই মরুভূমি বা মালভূমিতে সভ্যতা গড়ে উঠেছিল। যেমন উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে আরব ভূখণ্ডের কথা। সমুদ্র। সভ্যতা গঠনের অন্যতম আরেকটি উপাদান হলো সমুদ্র। সামুদ্রিক প্রতিবন্ধকতা সভ্যতা সৃষ্টির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইজিয়ান দ্বীপে যারা সভ্যতা গড়ে তুলেছে তারা সামুদ্রিক অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে তাদের। সমতল ভূমি। সমতল ভূমি সভ্যতার উৎপত্তি ও বিকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ মানুষ যখন প্রাকৃতিক যে প্রতিবন্ধকতা বা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে তখনই মানুষ খুব শান্তিতে বসবাসের জন্য তারা
সমতল ভূমি এর অন্বেষণ করেছে এবং সমতল ভূমি সেখানে তারা বসবাস করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছে। পরিশেষে কথা বলা যায় যে সুপ্রাচীন কাল থেকে আজ পর্যন্ত মানব সভ্যতা প্রতিনিয়ত পরিবর্তিত এবং বিকশিত হচ্ছে, আর এই সভ্যতা বিবর্তনের জন্য অসংখ্য উপাদান অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে। অতএব এই উপাদানগুলো ছাড়া সভ্যতা যে কোনোভাবেই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় সেটি বলার আর অপেক্ষা থাকে না। এতক্ষণ আমরা সভ্যতার উপাদান সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা সভ্যতার উপাদানের পরবর্তী যে টপিক সেটি হলো নদী তীরবর্তী যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিব। তো চলো আমরা জেনে নিই। পৃথিবীর প্রাচীন সভ্যতার ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ সভ্যতা নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। আর এই নদী তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা সভ্যতাগুলো নদী তীরবর্তী সভ্যতা নামে পরিচিত। প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল নদীপথ। এছাড়া নদী তীরবর্তী অঞ্চলগুলো কৃষিকাজের জন্য খুবই উপযোগী এবং অনুকূল পরিবেশের ছিল। ফলে নদীপথকে কেন্দ্র করে কৃষি ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পর্যন্ত তার প্রসারও ঘটেছিল এই অঞ্চল দিয়ে, যার ফলে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই সভ্যতাগুলো এবং বিকশিতও হয়েছিল। আমরা এখন পয়েন্ট আকারে নদী তীরবর্তী সভ্যতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করব। কৃষিভিত্তিক নির্ভরশীলতা। নদী তীরবর্তী সভ্যতাগুলো মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল, অর্থাৎ এই নদী তীরবর্তী সভ্যতাগুলোর মূল চালিকা শক্তি ছিল কৃষি নির্ভর। এই কৃষির উপরে নির্ভর করে তারা তাদের জীবন ও জীবিকা নির্বাহ করত। অর্থাৎ যদি তারা ফসল উৎপাদন করতে পারত তাহলে তাদের জীবন জীবিকা খুবই সহজ হতো, কিন্তু যদি তারা ফসল উৎপাদন করতে না পারত তাহলে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারত না, অর্থাৎ সেটি অনেক কষ্টসাধ্য এবং দুরূহ ব্যাপার ছিল। আর কৃষিকাজের জন্য যে উপাদানগুলো দরকার অন্যতম কৃষিকাজ পরিচালনা করার জন্য, সেই উপাদানের মধ্যে অন্যতম একটি হলো নদী। সেই নদীর তীরে অবস্থিত হওয়ায় কৃষিকাজ সঠিকভাবে পরিচালনা করতে পারত, আর এজন্যই নদীর তীরে সভ্যতা গড়ে উঠেছিল। পরবর্তী পয়েন্ট, পানিসেচ ব্যবস্থা। যেহেতু নদী তীরবর্তী সভ্যতা তারা কৃষিভিত্তিক নির্ভরশীলতা তাদের মধ্যে ছিল, তো কৃষির ক্ষেত্রে যে ফসলগুলো তারা উৎপাদন করত সেই ফসলগুলোর জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হতো, যার উৎস হলো নদ নদী বা বিভিন্ন উৎসও থাকতে পারে, যেমন বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টির উপর নির্ভর করে সব ধরনের ফসল ভালো ফলে না। প্রতিনিয়ত পানির প্রয়োজন। এই পানি সেচের ব্যবস্থা যদি নদীর তীরে কোনো অঞ্চল গঠিত হয়, সেই অঞ্চলে যদি কৃষিকাজ করা হয়, সেখান থেকে খুব সহজেই নদী থেকে পানি সেই জমিতে দেওয়া সম্ভব হয়। সেক্ষেত্রে কৃষি নির্ভর উৎপাদন ব্যবস্থা অনেকটাই জলসেচের উপর নির্ভর করে, আর কৃষিকাজের জন্য নদ নদী সেচ ব্যবস্থার উদ্ভাবন করে দেয়। নদী তীরবর্তী এই সভ্যতাগুলো কৃষি নির্ভর, আর কৃষিকাজ পুরোটাই ছিল সেচ নির্ভরশীল। পরবর্তী পয়েন্ট, সুষ্ঠুভাবে বসবাস। সাধারণত অপেক্ষাকৃতভাবে তারা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে ন্যাচারালি খুব ভালোভাবে বসবাস করতে পারত। কেননা তারা যদি গভীর বন জঙ্গলে বসবাস করত তাহলে সেখানে তারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারত। তারা যদি সামুদ্রিক কোনো অঞ্চলে বসবাস করত সেখানেও তারা পরিবেশ পরিস্থিতির যে প্রতিকূলতা সেটা কিন্তু তাদেরকে মোকাবেলা করতে হতো। এক কথায় তারা যে বসবাসের জন্য মানে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে এই জন্য নদীর তীরে তারা বসবাস করত। নদীর তীরে বসবাস করলে
আরও একটি বিষয় হতো যে তারা মৎস্য আহরণ করতে পারত, তাদের দৈনন্দিন জীবনের যে কার্যাবলী সেগুলো খুব সহজেই সম্পাদন করতে পারত নদীর মাধ্যমে। সেক্ষেত্রে তারা সুষ্ঠুভাবে বসবাস করতে পারত। যোগাযোগ ব্যবস্থা তৎকালীন সময়ে এখনকার মতো এত আধুনিক যানবাহন যোগাযোগ ব্যবস্থা ছিল না। তখনকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণই নির্ভরশীল ছিল নদীর উপর, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নদীর উপরই তাদেরকে নির্ভরশীল থাকতে হতো। এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাতায়াতের জন্য তারা নদীকেই ব্যবহার করত। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আম, মানুষের যাতায়াতের জন্য এটি ছিল সবচেয়ে সহজতম উপায়। আর নদীপথে যাতায়াত খুবই সহজ ছিল বিধায় নদীর তীরে এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল। পেশাজীবী শ্রেণীর বিকাশ, নদীর তীরের সভ্যতার যে একটা সামাজিক শ্রেণীর যে বিকাশ সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। নদীর তীরে যে বন্যা হতো বা প্লাবন হতো, সেখানে উর্বর ভূমির সৃষ্টি হলে উৎপাদন বৃদ্ধি পেত। আর উৎপাদন বৃদ্ধি পেলে উৎপাদন ব্যবস্থা এবং ভূমি মালিকানাকে কেন্দ্র করে নানা পেশাজীবী শ্রেণীর উদ্ভব ঘটত। আর এটি ছিল সভ্যতার অন্যতম একটি বৈশিষ্ট্য। কারণ এখানে খুব ভালোভাবে স্পষ্ট করে লক্ষ্য করা যায়, এই অঞ্চলে যখন তারা খুব ভালোভাবে ফসল উৎপাদন করতে পারত, তখন যারা বেশি পরিমাণে ফসল উৎপাদন করত তাদের মধ্যে একটা স্বকীয়তা চলে আসতো। তো এখানে একটি নতুন সামাজিক শ্রেণীর বিকাশ ঘটতে থাকে। প্রশাসনিক ব্যবস্থা, নদী তীরবর্তী সভ্যতার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হল প্রশাসনিক ব্যবস্থা। কৃষি অর্থনীতির ফলে যে পানি সেচ, বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, ভূমি দেখাশোনা বা প্রশাসন, এই ব্যাপারগুলো ইত্যাদি সমন্বয়ে দেখাশোনা করার জন্য তাদের মধ্যে একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে, যার মাধ্যমে সার্বিক ব্যাপারগুলো পরিলক্ষিত পর্যবেক্ষণ করা হয়। এই বিষয়গুলো তারা সচেতনভাবে দেখতে থাকে। আর প্রশাসনিক ব্যবস্থা যত বেশি উন্নত ছিল, সেই অঞ্চলে মানুষ তত স্বাভাবিকভাবে জীবনযাপন করত, তাদের বিপদাপদ থেকে দূরে থাকত, ফসল উৎপাদনের ক্ষেত্রে তারা আরও বেশি ফসল উৎপাদন করতে পারত। পানি, বন্যার পানির যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করত। অর্থাৎ মানুষের কল্যাণের জন্য প্রশাসনিক ব্যবস্থাটা বিদ্যমান ছিল। সম্পদ আহরণের সুবিধা, নদী তীরবর্তী সভ্যতার আরেকটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে এই নদী তীরবর্তী অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠী খুব সহজেই তারা সম্পদ আহরণ করতে পারত। সেটা যদি বলি, পাহাড় পর্বত থেকে বনজ বা খনিজ সম্পদ আরোহণ ইত্যাদি সুযোগ সুবিধার কারণে নদী তীরবর্তী অঞ্চলে তারা কিন্তু বসবাস করত। তারা নদী থেকে অনেক সময় বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পেত। তারা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করার ফলে আশেপাশে অঞ্চলে পাহাড় থাকলে বা পাশে বন জঙ্গল থাকলে সেখান থেকে তারা সম্পদ আরোহণ করতে পারত। অর্থাৎ যে নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করার কারণে এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের জন্য বাহন হিসেবেও তারা এই নদীকে ব্যবহার করতে পারত। অর্থাৎ সম্পদ তারা আরোহণ করে এক স্থান থেকে আরেক স্থানে আনার জন্য নদীপথটাকেই বেছে নিত। ব্যবসা বাণিজ্যের সুবিধা, একথা আমরা যোগাযোগের ক্ষেত্রে বলে এসেছি, আবারও বলি। ব্যবসা বাণিজ্যের জন্য অন্যতম একটি পথ ছিল হচ্ছে নদীপথ। অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে মালামাল ব্যবসা বাণিজ্যের জন্য পাঠাতে বা আনতে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে খুব সুযোগ সুবিধা তারা পেত। যুদ্ধবিগ্রহ, এই নদী তীরবর্তী অঞ্চলে মানুষ বসবাস করত প্রতিযোগিতা করে টিকে থাকার জন্য। প্রবল স্পৃহা মানুষের মধ্যে যে তার মনের মধ্যে সুপ্ত অবস্থা বিরাজমান ছিল, তার দৃষ্টান্ত কিন্তু নদী তীরবর্তী সভ্যতায় পাওয়া যায়। যুদ্ধ তীরবর্তী নদী তীরবর্তী অঞ্চলে যুদ্ধবিগ্রহ সভ্যতার আরেকটি বৈশিষ্ট্য বলা চলে। নদী তীরবর্তী অঞ্চলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার জন্য খাদ্যের মজুদের প্রবণতাও লক্ষ্য করা যেত। ফলে এই অঞ্চলে যুদ্ধবিগ্রহ দেখা যেত। হঠাৎ করে কোনো অঞ্চলে যদি চর জেগে উঠত, সেই চরের মালিকানা দাবির জন্য
বিভিন্ন পক্ষের মধ্যে, বিভিন্ন ব্যক্তির মধ্যে যুদ্ধবিগ্রহ বা দ্বন্দ্বের সৃষ্টি হতো। একইভাবে যদি কোনো ব্যক্তি বেশি অঞ্চলে ফসল উৎপাদন করে, তাহলে সে বেশি ফসলের মালিক হবে। আর যদি কোনো ব্যক্তি কম অঞ্চলে ফসল চাষাবাদ করে, তাহলে সে কম ফসলের মালিক হবে। এক্ষেত্রে একটি যে বৈষম্য বা একটা সামাজিক উচ্চ শ্রেণী বা নিম্ন শ্রেণীর অবস্থান তৈরি হয়, সেক্ষেত্রেও একটি বৈষম্যমূলক অবস্থা তৈরি হলে সেখানেও যুদ্ধবিগ্রহ দেখা দিত। পরবর্তীতে হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলা। নদী তীরবর্তী সভ্যতার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো চ্যালেঞ্জ মোকাবেলা। প্রতিকূল পরিবেশে চ্যালেঞ্জ মোকাবেলা করে সভ্যতার বিকাশে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদ-নদী প্লাবন, ঘন জঙ্গলের হিংস্র জন্তুর আক্রমণ সহ অসংখ্য প্রতিকূলতা মোকাবেলার জন্য মানুষ নদী তীরে সভ্যতার বিকাশ ঘটায়। এক্ষেত্রে আরও কথা উল্লেখ করা যেতে পারে যে নদী তীরে বসবাস করার কারণে বিভিন্ন জীবজন্তুর আক্রমণ থেকে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য তারা একটি চ্যালেঞ্জের মধ্যে থাকতো। আবার এই অঞ্চলে নদী তীরবর্তী অঞ্চল হওয়ায় বিভিন্ন সময় বন্যায়, প্লাবনে যদি অঞ্চল ডুবে যেত, সেক্ষেত্রে তারা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতো। সেক্ষেত্রেও তারা চ্যালেঞ্জের মধ্য দিয়ে জীবনযাপন করত। তো চ্যালেঞ্জ আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই রয়েছে। সেই হিসাব করলে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে তারা যে সুযোগ সুবিধা পেত, সেই সুযোগ সুবিধা তুলনায় চ্যালেঞ্জগুলো গ্রহণ করা যেতেই পারে। সেই দিক থেকে তারা নদী তীরবর্তী অঞ্চলে সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে বা বসবাসের জন্য উম, নিজেদেরকে ওখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এজন্য এখানে সভ্যতা গড়ে উঠেছিল। এবং পরিশেষে কথা বলা যায় যে উপযোগী আবহাওয়া, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ইত্যাদির কারণে নদী তীরে মানুষ বা মানব সভ্যতার বিকাশ ঘটে। নদী তীরবর্তী সভ্যতাগুলোর বিভিন্ন নদীকে কেন্দ্র করে গড়ে ওঠায় প্রত্যেকটির মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। আর এই নদী তীরবর্তী সভ্যতার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষিকে কেন্দ্র করে বিকশিত হয়েছিল। তাছাড়া প্রতিকূল পরিবেশ মোকাবেলায় তারা ছিল সিদ্ধহস্ত। তাই সভ্যতা বিকাশে নদী তীরবর্তী সভ্যতার বৈশিষ্ট্য ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা নদী তীরবর্তী সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব পরবর্তী যে টপিক, প্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ বা পুরুপলীয় যুগ সম্পর্কে। তো চলো আমরা সেই টপিক সম্পর্কে জেনে নেই। মানব সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশ চিহ্নিত করার জন্য ঐতিহাসিকরা ইতিহাসের কাল বিভাজন করেছেন। উপাদানের মাপকাঠিতে তারা কালকে 3 ভাগে ভাগ করেছেন। একটা প্রিহিস্ট্রিক, আরেকটা হিস্ট্রিক, অন্যটি প্রোহিস্ট্রিক, অর্থাৎ প্রাক-ইতিহাস, ইতিহাস এবং প্রাক-ইতিহাস। এই 3 ভাগে ভাগ করেছেন। মানব ইতিহাসের যে অংশের কোনো লিখিত কোনো বিবরণ পাওয়া যায়নি বা পাওয়া যায় না, সেই সময়কালকে আমরা প্রাক-ইতিহাস বলি। প্রত্নতত্ত্ব বা নৃতত্ত্বের বিচারে 25 লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব হয়েছে। এই দীর্ঘ সময়ের মধ্যে 24 লক্ষ বছর কেটেছে কোনো লিখিত ভাষা বা বিবরণ ছাড়া। এ সময়ে লিখিত উপাদান না থাকায় প্রাচীন মানুষের ব্যবহার্য যে জিনিসপত্র ছিল, দ্রব্য সামগ্রী, অলংকার, হাতিয়ার, ধর্মগ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করা হয়। অন্যদিকে মানুষের ইতিহাস যে সময়ের উপর লিখিত বিবরণ পাওয়া যায় তাকে ঐতিহাসিক যুগ বলা হয়। বর্তমানে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে খ্রিস্টপূর্ব 3000 অব্দে মানুষ লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল এবং তখন থেকে ঐতিহাসিক যুগ শুরু। মানব ইতিহাসের যে যুগের উপর লিখিত উপাদান আছে বলে মনে করা হয়, কিন্তু সেগুলো এখন পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তাকে প্রায় ইতিহাস বলে গণ্য করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় 1822 সালে হায়ারোগ্লিফিক বর্ণমালার পাঠোদ্ধার পর্যন্ত মিশর সভ্যতা ছিল প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা।
কিন্তু লিপি আবিষ্কারের সাথে সাথে এটি ঐতিহাসিক সভ্যতায় প্রবেশ করেছে। সিন্ধু সভ্যতাও প্রায় ইতিহাসের অন্তর্ভুক্ত, কারণ এ সভ্যতায় প্রাপ্ত সিল ও নিদর্শনের বর্ণমালা খচিত থাকলেও তা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। মানুষের ব্যবহারের যে প্রধান জিনিসপত্র রয়েছে তার উপর ভিত্তি করে প্রাচীনকালকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হলো প্রস্তর যুগ, আর একটা হলো ধাতুর যুগ। আহ, প্রাচীনকালকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটি হলো প্রাচীন প্রস্তর যুগ বা পুরোপলীয় যুগ, আর একটি হলো নব্য প্রস্তর যুগ বা নবপলীয় যুগ বা নব্যপলীয় যুগ। তো আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রাচীন প্রস্তর বা পুরোপলীয় যুগ। তো আমরা প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে এখন কথা বলবো। গ্রিক ভাষায় প্যালায়াস শব্দের অর্থ হলো প্রাচীন এবং লিথাস শব্দের অর্থ হলো পাথর। সুতরাং প্যালায়োলিথিক এজ বলতে আমরা প্রাচীন প্রস্তর যুগকে বোঝাই, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের ইংলিশ টার্ম হলো প্যালায়োলিথিক এজ। ৩ লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়কালকে আমরা প্রাচীন প্রস্তর যুগ বা পুরোপলীয় যুগ বলে অভিহিত করতে পারি। প্রস্তর যুগের প্রায় সবটুকু বলতে গেলে পুরনো প্রস্তর যুগের সময়কালকেই বোঝানো হয়। সেই ক্ষেত্রে আমরা প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ বা পুরোপলীয় যুগ আমরা এটা বলতে পারি। এ যুগের মানুষের মধ্যে উল্লেখযোগ্য বা যেসব মানুষ তারা হলো নিয়াল ডার্থাল মানুষ, হাইডেলবার্গ মানুষ, ক্রো ম্যাগনন মানুষ। এগুলো প্রাচীন প্রস্তর যুগের মানুষের উল্লেখযোগ্য দিক। অবশ্য পুরোপলীয় বা পুরনো প্রস্তর যে যুগ, এই যুগকে ৩টা ভাগে ভাগ করা হয়। ৩টা ভাগের একটি হলো নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, আরেকটি হলো মধ্য প্রাচীন প্রস্তর যুগ, অন্যটি হলো উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। তো এখন আমরা এই প্রাচীন প্রস্তর যুগকে যে ৩টি ভাগে ভাগ করা হয় এটি সম্পর্কে একটু জেনে নিব। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, এই যুগের সময়কাল ৩ লক্ষ বছর হতে ১ লক্ষ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই সময় জনগোষ্ঠীর মধ্যে জার্মান হাইডেলবার্গ মানব, ইন্দোনেশিয়ার জাভা মানব, চীনের পিকিং মানব ছিল অন্যতম। এ সময়ের ব্যবহৃত পাথরগুলো ছিল অমসৃণ এবং ভোঁতা প্রকৃতির। মধ্যপ্রাচীন প্রস্তর যুগ, খ্রিস্টপূর্ব ১ লক্ষ অব্দ থেকে ৩০,০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুগের অবস্থান। জার্মানির নিয়ালডার্থাল মানব এ যুগের উল্লেখযোগ্য জনগোষ্ঠী। শিকারের উদ্দেশ্যে পাথর ঘষে মেজে কিছুটা মসৃণ করার প্রবণতা এ যুগে লক্ষ্য করা যায়। উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, এই যুগটির ব্যাপ্তিকাল ছিল ৩০,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই সময় ক্রোম্যাগনন জনগোষ্ঠীর অস্তিত্ব পাওয়া যায়। এ সময় শিকারকে আরও সহজ করার লক্ষ্যে পাথরকে সূচালো বা ধারালো করার প্রবণতা লক্ষ্য করা যায়। তো আমরা এই প্রাচীন প্রস্তর যুগকে যে ৩টা ভাগে বিভক্ত করা হয়েছিল সেই ৩টি ভাগের বিস্তারিত জেনে নিলাম। এখন আমরা জানব এই প্রাচীন প্রস্তর যুগের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য। যেমন ১ নম্বর বৈশিষ্ট্য, মানবদেহের গঠন প্রকৃতিতে ক্রম পরিবর্তনের সূচনা ঘটে। অন্যতম আরেকটি বৈশিষ্ট্য, ২ নম্বর বৈশিষ্ট্য, মানুষ খাদ্য সংগ্রহ অথবা শিকারের জন্য পাথরের হাতিয়ার ব্যবহার করে। ৩ নম্বর বৈশিষ্ট্য, সমাজ ব্যবস্থা ছিল প্রধানত মাতৃতান্ত্রিক, অর্থাৎ মাতাই বা মাই ছিল ওই সমাজ ব্যবস্থার প্রধান। ৪ নম্বর বৈশিষ্ট্য, সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রাচীন প্রস্তর বা পুরোপলীয় যুগের মধ্যে বিদ্যমান ছিল। এবং ৫ নম্বর বৈশিষ্ট্য, এ সময় মানুষ যাযাবর জীবনযাপন করত বলে স্থায়ী আবাসস্থল তৈরি
করতো না বা তারা কখনো স্থায়ী আবাসস্থল তৈরি করেনি। তারা বসবাসের জন্য টিকে থাকার জন্য যতটুকুন প্রয়োজন হয়, বসবাসের জন্য মিনিমাম যতটুকুন প্রয়োজন হয়, তারা সেভাবেই আবাসস্থল তৈরি করত। স্থায়ী কোনো আবাসস্থল তারা তৈরি করেনি। তো আলোচনার পরিশেষে প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে প্রস্তর যুগের প্রথম ধাপ। এ যুগে মানুষ তেমন উন্নতির দিকে অগ্রসর হতে পারেনি। শুধু খাদ্য সংগ্রহ, ফলমূল সংগ্রহ, মাছ ধরা এবং জীবজন্তুর শিকার ইত্যাদি নিয়ে তারা তাদের সময় কাটিয়েছে। তবে এগুলোর মধ্যে কিছু মোটা, অমসৃণ অস্ত্রশস্ত্র ও তারা তৈরি করতে পেরেছিল। ফলে অনেক ধীরগতিতে হলেও এ সমাজ ব্যবস্থায় কিন্তু একটি পরিবর্তন এসেছিল। তো আমরা আজকে আলোচনার যে টপিকগুলো নির্ধারণ করেছিলাম, সেই টপিকগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আশা করি আমি এই বিশ্ব সভ্যতার ইতিহাস এই কোর্সটি থেকে ১ নম্বর চ্যাপ্টারের মানে ১ নম্বর লেকচারের যে কয়টি টপিক নিয়ে আলোচনা করলাম, এই প্রত্যেকটি টপিক যারা তৃতীয় বর্ষের পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি এই লেকচার করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম চালু রাখার লক্ষ্যে যে অনলাইন ক্লাস সম্প্রচারিত হচ্ছে, এখান থেকে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তারা কিছুটা হলেও উপকৃত হতে পারবে। তো আমি যে টপিকগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, আশা করি এই টপিকগুলো সম্পর্কে তোমরা আরও বিস্তারিত পড়ার চেষ্টা করবে, অর্থাৎ বাসায় অনুশীলন করবে। তো আজকের আলোচনার আমরা প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। এখন আমরা কিছু রেফারেন্স বুকের উল্লেখ করব। সেই রেফারেন্স বুকগুলোর আমরা একটু দেখে নিই কোন কোন বইগুলো থেকে আমরা এই টপিকগুলো থেকে ধারণা পেতে পারি। তো চলো আমরা রেফারেন্স বুকগুলো একটু দেখে নিই। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সে আলোচনার তথ্যগুলো যে বইগুলো থেকে সংগ্রহ করা হয়েছে সে রেফারেন্স বইগুলোর নাম আমি উল্লেখ করছি। সভ্যতার ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার এবং মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্যার। তাদের এই বইটি যে সভ্যতার ইতিহাস, এটি বাংলাদেশে ব্যাপক প্রচলিত একটি বই। মোটামুটি সবাই পড়ে এই বইটি। বিশ্ব সভ্যতার ইতিহাস প্রথম ও দ্বিতীয় খণ্ড শাহনেওয়াজ এবং AKM, মানুষের ইতিহাস হালিম আব্দুল ও অন্যান্য। যারা ইংলিশ রাইটারে বই পড়তে চায় তারা চাইলে দুটি বই পড়তে পারে। ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যাট এ গ্লান্স, লন্ডনের বইটি লিখেছে রেদার অ্যান্ড জোসেফ। ওয়ার্ল্ড সিভিলাইজেশন বইটি করাচির, লিখেছে রালফ অ্যান্ড বার্নস। মূলত আমরা বই পড়লে তথ্যগুলো নির্ভুলভাবে পাবো এবং বই পড়লে জ্ঞানের সমৃদ্ধি ঘটবে। তো আশা করব হয়তো সবগুলো বই তোমাদের দ্বারা পড়া সম্ভব হবে না, অ্যাটলিস্ট একটা বা দুইটা বই যেন তোমরা এখান থেকে পড়ো, এতটুকুন আশা তো করতেই পারি। তো তোমরা বইগুলো থেকে তথ্য নিয়ে রেফারেন্স উল্লেখ করবে। তোমরা যখন কোনো তথ্য খাতায় লিখবে তখন অবশ্যই ওই তথ্যটা কোন বই থেকে নেওয়া হয়েছে এবং ওই বইয়ের রাইটারকে এই রেফারেন্স উল্লেখ করলে সেটা তোমাদের লেখার মান বৃদ্ধি করবে। তো আশা করি এটা তোমরা মাথায় রাখবে। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যে টপিকগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল সেই টপিকগুলো নিয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। তোমরা যারা বাড়িতে অবস্থান করছো, এই মুহূর্তে অনলাইনে ক্লাস করছো, আশা করব বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকারের
স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত যে স্বাস্থ্যবিধি আম, প্রণীত রয়েছে, সেই স্বাস্থ্যবিধি অনুযায়ী তোমরা তোমাদের দৈনন্দিন কাজ সম্পন্ন করবে। তো তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী নতুন একটি ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের প্রতি যত্নশীল হও। আল্লাহ হাফেজ।